আচ্ছা, আজকে আমাদের 425তম কেশ ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষা এখন শুরু হতে যাচ্ছে। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। এবং আমরা আজকে শ্বেতা সারাই শুরু করছি। তবে আজকে 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 ক্লাস লম্বা হবে না, যেহেতু আমাদের কথা বলার লোকজনগুলো সব মিসিং আজকে। তো দেখা যাক কি করা যায়। তো যে ভিডিওগুলো আমি ঠিক দেখাতে চাই আগের মতোই ভিডিও, ওই ক্যাশ কয়েন সম্বন্ধে যে ভিডিওগুলো আছে আগের ভিডিওটার মতোই, কিন্তু এবারকার এই যে ভিডিওটা দেখানো হয়েছে আমি এটা বাংলায় বলি যে কি, মানে মুখেই বলি যে কি কি ভিডিওটা মানে কি, ওখানে যেমন বাচ্চাদের প্রাধান্য দেওয়া হয়েছে যে জন্ম থেকেই তাদের সকলেই মিলিয়ন ইউরোর সমান তাদের সম্পদ হবে। তা একইভাবে আমরা যদি করি, কি বলে, নতুন ভিডিওতে হচ্ছে মায়েদের কথা বলা হয়েছে যে মারা বাচ্চাদের খাওয়া পড়া চিকিৎসা এবং শিক্ষার জন্য যে পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করে, এগুলো আর থাকবে না। মানে আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যেসব চিন্তা, সেগুলো হচ্ছে দূর করাই হচ্ছে আমাদের কেশ ফাউন্ডেশনের প্রযুক্তির মূল উদ্দেশ্য। তো প্রথম অবস্থায় টাকা পয়সা, যেহেতু আমরা টাকা পয়সা বুঝতে, টাকা পয়সা কিছুটা এই ক্যাশ কয়েনটা এবং টাকা পয়সার একটা কি বলে, এটা হচ্ছে এটার পরিবর্তে, এটা হচ্ছে বলা যায় ক্যাশ কয়েনটা হচ্ছে আমাদের টাকার থেকে, কি বলে, টাকা ছাড়া পরিস্থিতি একবারে যেতে একটু কঠিন হবে, সেই জন্য এটা হচ্ছে একটা মাঝামাঝি পর্যায়ে। আমাদের টাকা পয়সায় তো যেমন স্টক মার্কেট আছে, যেখানে টাকার দাম বাড়ে কমে ইত্যাদি ইত্যাদি, জিনিসের দাম বাড়ে কমে, বাড়েই বেশিরভাগ। কিন্তু ক্যাশ কয়েন ওইরকম না, ক্যাশ কয়েন এক জায়গায় থাকার ব্যবস্থা, এটা তৈরি হয়েছে ওইভাবে। এবং আমাদের ঋণ বলে কোনো কিছু, ঋণের কেউ ঋণই না, সকলেই প্রথম থেকেই সকলেই স্বচ্ছন্দে থাকবে। এটা এটা পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে এই পরিস্থিতি আছে, আমাদের এখানে এই আর কি করুণ অবস্থা একটু। তো কেউ কখনো ঋণ, মানে কি, যেখানে আমরা থাকি সেখানকার পরিস্থিতি এমন হবে যে কোনো ঋণের কোনো ব্যাপার নেই। ঋণটা হচ্ছে লোকজনকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্যবস্থা। তো এইসব ঋণ ভিত্তিক টাকা পয়সার নিয়ে হচ্ছে করা, কল্পনা করা, দাম বাড়বে কি কমবে, তারপরে কৃত্রিম পদ্ধতিতে, কি বলে, আমরা আমাদের জিনিসপত্র আমাদেরকে দেওয়া হবে না, অভাব তৈরি করা ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কিছু ক্রিমিনালদের আর কি কারণ। তো যাই হোক, আমাদের এই ক্যাশ কয়েনটা হচ্ছে এইরকম, যে এখানে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে টাকা পয়সায় যে অভাবগ্রস্ত পরিস্থিতির থেকে আমরা এমন একটা পরিস্থিতিতে আসছে যেখানে সকলেই সমানভাবে থাকবে। কেউ একজনের চেয়ে আর একজন, কেউ বেশি না, সকলেই সমান, এবং কেউ কারোর কাছে ঋণী না। এবং আমরা এই পরিস্থিতি থাকলে কি হয়, মানুষের সৃষ্টি করার ক্ষমতা বেড়ে যায়। এখন অভাবে থাকলে মানুষের যে, কি বলে, টেনশনে সৃষ্টি করার ক্ষমতা থাকবে অনেক ক্ষেত্রে থাকেই। যাই হোক, এই পরিস্থিতির এখন পরিবর্তন ঘটতেছে। তো এই হচ্ছে ক্যাশ কয়েনের ব্যাপারটা। এবং এর সাথে সাথে আমাদের এখনকার যে ধরনের পরিস্থিতি, যেমন টাকা পয়সার পরিস্থিতি, ব্যাংকিং সিস্টেম, এগুলো আস্তে আস্তে আর থাকবে না। ফলে আমাদের কিছু পরিবর্তন এই নতুন পরিস্থিতির সাথে সংযুক্ত হতে হবে। সংযুক্ত মানে কি, নতুন পরিস্থিতির সাথে আমাদের নিজেদেরকে মিলানো শিখতে হবে। তো এটা যারা আগের দিনের জিনিসপত্রের সাথে বেশি সংযুক্ত, তাদের জন্য
একটু বেগ পেতে হবে, কিন্তু যে যেমন আমাদের খাওয়ার ক্ষেত্রে যেমন নতুন খাওয়ার পরিস্থিতিও আসতেছে, সেটাতে বেগ পেতে হবে। এই পরিপ্রেক্ষিতে এটা জিনিস বলা যায় যে আমরা যখন এনার্জির মাধ্যমে সরাসরি জিনিসপত্র করব, এখন এনার্জি যখন আমাদের শরীরের মধ্যে আমাদের সরাসরি পাঠানোর ব্যবস্থা ওয়ান নেশন নেটওয়ার্কের মাধ্যমে, সেখানে আমরা চাই কি আমাদের কি দরকার সেই এনার্জি, সেই অনুভূতি আমাদের মধ্যে। এমনকি আমরা আমাদের এনার্জি সিস্টেম ছাড়াও এগুলো আমরা টেস্ট করতে পারি, আমাদের এই ক্ষমতা আছে। আমরা কোনো কিছু না খেয়ে ওইটা টেস্ট করে, ওইটা খাওয়ার যে অনুভূতি, তো আমি এখন টেস্ট করতেছি এটা, সেই অনুভূতিটা আমরা পাই কিনা। করা যায়, কঠিন কিছু না, তো এটা করা যায়। এখন বিশেষত খাওয়াটা নিয়ন্ত্রণে আনতে পারলে বাকিটা কিন্তু অনেক সহজ। তো এটা খুব সহজেই বলা যায় যে আমরা এই নতুন পরিস্থিতিতে এনার্জির মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ এনার্জি চাহিদা মেটানো যাবে। এমনকি এক পয়সা ক্যাশ কয়েন দিয়ে, পয়সা বলতে মানে 100 থেকে একটা বাড়ি বানানো যাবে। বাড়ি ঘরের ব্যাপার প্রথম দিকে হয়তো আমাদের 1 পয়সা দিয়ে খাওয়ার, কিন্তু 1 বছরের খাওয়ার জোগাড় করতে হবে, কিন্তু পরে সেটাও আমরা সরাসরি যখন শিখতে পারবো, এটা করা সম্ভব, কারণ আমি নিজেই টেস্ট করছি। তো এগুলো করা এমন কিছু কঠিন না। তখন দেখা যাক কি হয় এই জিনিস করার জন্য। তো এই দেখুন, ক্যাশ কয়েন যেভাবে ক্যাশ কয়েন বিতরণ হবে, তো প্রথম যেটা টেস্ট হবে, প্রথমে কিছু নলেজ সিকারকে ঠিক করা হবে, তাদের মাধ্যমে এটা টেস্ট এবং ক্যাশ নিজেই এটার সাথে বেশ সংযুক্ত মনে হচ্ছে। সে সরাসরি প্রথম দিককার টেস্ট গুলো একটু সাবধানে করা হবে, বিভিন্ন ক্যাশ ফাউন্ডেশনে কেনার জন্য। তো যাই হোক, এগুলো দেখা যাক কিভাবে হয়। তো প্রথমে ক্যাশ কয়েন কিছু দেওয়া হবে কিছু নলেজ সিকারকে, এবং এই ক্যাশ কয়েনটা ব্যবহার করে তারা আমাদের কি বলে ক্যাশ ফাউন্ডেশনের কিছু জিনিসপত্র কেনা বেচা ব্যবস্থা হবে, এবং এর মাধ্যমে টেস্ট করা হচ্ছে কিভাবে ক্যাশ কয়েন কাজ করে, কি অ্যাডজাস্ট করতে হয়। ওয়ান নেশন নেটওয়ার্কের মধ্যে অনেক গোলযোগ ছিল, অনেক টেস্ট করা হয়েছে, চাইনিজ কিছু লোকজনের মধ্যে এর সাথে সংযুক্ত হয়েছে। ইরানিয়ানরা কিছু আটকা গেছিল, কিছু প্রবলেম নেই, ইরানিয়ান যারা ছিল এরা সব মানে তুলনামূলকভাবে কম বয়সী যারা সফটওয়্যার হার্ডওয়্যার বানায় তারা সাথে সংযুক্ত। এই হচ্ছে ওয়ান নেশন নেটওয়ার্ক, এবং ওয়ান নেশনের নেটওয়ার্কের কিছু 28টা ইউনিট কাউকে যাওয়া শুরু করছে, অথবা এরকম কিছু একটা এই পর্যায়ে। কিন্তু এগুলো যাদেরকে যা দেওয়া হচ্ছে তাদেরকে চুপচাপ থাকতে বলা হয়েছে, এখানে কথাবার্তা কাউকে। এটা হচ্ছে ওয়ান নেশন নেটওয়ার্কে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের প্লাজমা নেটওয়ার্কটা সেট করা হচ্ছে ওয়ান নেশন নেটওয়ার্ক। আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? আচ্ছা, এখন কি বেটার? হ্যাঁ, এখন ভালো। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। তো আর ক্যাশ ফাউন্ডের কিছু ভিডিও তৈরি করা হচ্ছে এই ক্যাশ কয়েন নিয়ে, এবং এগুলো সরাসরি সাধারণ মানুষের মাধ্যমে হবে, এবং গভর্নমেন্ট হচ্ছে আপনি দিয়ে আস্তে আস্তে আমাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ গভর্নমেন্টের কোনো আসলে পাওয়ার নাই। এখন গভর্নমেন্ট হচ্ছে কি বলে, দেশে প্লেন কেনে, যুদ্ধ অস্ত্র কেনে, কিন্তু এদিকে দেশের লোক ভাত পায় না। এটা তো আর গভর্নমেন্টের কাজ না। তো এটা হচ্ছে চুরি করা আর ওই ব্যবসা করা। যুদ্ধের মাধ্যমে তো অন্যান্য দেশের সাথে ব্যবসা হয়, এটাই হচ্ছে পরিস্থিতি। তো এই পরিস্থিতি থেকে আমাদের বেরোয় আসতে হলে প্রেশারটা আসতে হবে
যাদের ইয়েদের কাছ থেকে, সাধারণ মানুষের সাথে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং আচ্ছা, এখন আজান হবে, তাহলে আজানের জন্য আমাদের এখন একটু ইয়ে রাখতে হবে, কি বলে, আচ্ছা। আচ্ছা, আজান এখন শেষ হচ্ছে, তখন আমরা আমাদের ইয়েতে চলে। তো যেটা বলছিলাম যে আমাদের ফ্লাইট সিস্টেমেরও ব্যবস্থা করা হচ্ছে এখন। আস্তে আস্তে আমরা এগুলো এইসব কিভাবে আমাদের এনার্জি সিস্টেমের সাথে সংযোগ করা যায় এবং তার মাধ্যমে আমরা এগুলো কিভাবে আমাদের চাহিদা মেটাতে পারি, তো এগুলো হচ্ছে, এগুলো আসতেছে এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমাদের শেখার একটা অংশ। তো উম, তা এগুলো নিয়ে আমরা মানে আমাদের বস্তু জগতের সাথে এনার্জি জগতের সম্পর্কটা আমরা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় এই কারণে যে আমরা বস্তু জগতের সাথে বেশ জড়ায় আছি। আস্তে আস্তে জড়ানো একটু কমে কমে আসলে বাকিগুলো সহজ হয়ে যায়। এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন। তো
তো আমরা এখন এই ব্যাপারে আমরা আমাদের কি বলে আমরা এনার্জি জগতে আমরা কিভাবে কাজ করতে পারি এইগুলো নিয়ে আরেকটু কথা বলা যাক। সেটা হচ্ছে আমাদের একটা জিনিস আমরা সকলেই করি, সেটা হচ্ছে আমরা হাই তুলি। হাই তুললে পারে, এবং হাই তুললে মানে কি, মানে আমরা সকলেই জানি যে ঘুমের সময় আসছে। তো হাই তোলাটা আসলে হচ্ছে, এটা হচ্ছে কি বলে, আত্মার ইয়ে আত্মা খবর দিছে যে এখন আমাদের আত্মার ভ্রমণে যেতে হবে, এখন আর পৃথিবীতে থাকলে হবে না। এটা হচ্ছে আমাদের আত্মা বলতেছে এখন আমরা মহাবিশ্বের ভ্রমণে যাচ্ছি, এখন এখানে কাজ এখানে নাই। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন যদি আমরা অনেকের সাথে থাকি, যদি একজন হাই তুলে আর কয়েকজন সাথে সাথে হাই তুলে, কেন তুলে? এটাও একটা মজার ব্যাপার। মানে একই সাথে হাই হাই তুললে দু একজন কাছাকাছি যারা থাকে তারাও হাই তুলে। তো সকলে না, কয়েকজন। এইটা একটা মজার। হাইটাকে একভাবে তো মনে হয় যেন যেন এটা সীমিত ভাবে সংক্রামক ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে যখন আত্মার ভ্রমণ একজন করতে যায়, সাথে কাছাকাছি কিছু লোকজন তারাও একসাথে যায় এই ভ্রমণে অংশগ্রহণ করবে, এই জন্য তারাও হয়। এটা হচ্ছে আত্মার পর্যায়ের সংযোগ হচ্ছে। এখন এরাও ঘুমায়, মানে সকলকেই একই সাথে যেতে হবে, তো সকলেরই ঘুমানো দরকার। একই সাথে আত্মার হাই তুলে। তো এই হচ্ছে হাই তোলার একটা মজার ব্যাপার। এবং আমরা এক একজন এক এক ভাবে হাই তুলি, এবং এর থেকেও অনেক কিছু বলা যায় একজনের শারীরিক পরিস্থিতি। আহ আমাদের যে এক্সারসাইজটা দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে, যে এক্সারসাইজটা দিচ্ছে যে আমাদের লিম্ফ নোড ক্লিয়ার করা, এই এক্সারসাইজের মধ্যে কিছু তথ্য উল্লেখ আছে, যেটা আমরা যেহেতু আমাদের নিঃশ্বাস সম্বন্ধে আমাদের খুব একটা ধারণা নাই, সেজন্য আমরা এটা খুব একটা বুঝি না। তো আমাদের নিঃশ্বাস কিন্তু আমাদের নিয়তের সাথে বদলায়। আমরা যখন ভালো চিন্তা করি, আমাদের নিঃশ্বাসের ব্যাপারটাও কিন্তু বদলায়। তো যেহেতু আমাদের নিঃশ্বাস নেওয়ার সম্বন্ধে নিজেদের ধারণা কম, সেহেতু আমরা এগুলো বুঝি না। তখন এটা বিশেষত হাই তোলার মাধ্যমে প্রকাশ হয়, নর্মাল নিঃশ্বাসের মধ্যেও প্রকাশ হয়। আমরা নিঃশ্বাস সম্বন্ধে আমাদের ধারণা কম বলে আমরা যেগুলো নজর দিতে দেওয়া শিখিনি তখন। কিছু 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 যারা হচ্ছে আধ্যাত্মিক মহলে, এইসব আমাদের এখানেও আছে, আমাদের দেশের বাইরেও আছে, অন্যান্য জায়গায়, যারা হচ্ছে এই নিঃশ্বাস নেওয়ার সম্বন্ধে অনেক রকম কথাবার্তা বলে এবং এগুলো প্র্যাকটিসও করে। যারা হচ্ছে করে, যোগা করে, এমনকি মেডিটেশন করে, তারা বিভিন্ন নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি শেখানো হয়। কিন্তু একটা জিনিস যেটা এইসব সিস্টেমের মধ্যে আছে, যে নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি বলা হয়, কিন্তু এর মূল জিনিসটা খুব একটা বলা হয় না, যে আত্মার সাথে সম্পর্ক। এটা একটা মজার জিনিস। আমি যেহেতু এগুলোর সাথে সংযুক্ত ছিলাম, সেহেতু তেমন কিছু বলা হয় না। হ্যাঁ, নিঃশ্বাস এভাবে নিতে হবে, কিন্তু কেন এই নিঃশ্বাস নেওয়া, এগুলো আত্মার পর্যায়টা একটু রাখা হয় আর কি, একটু ঘোলাটে রাখা হয়, খুব একটা করা হয় না, স্পষ্ট করে বলা হয় না। এর কিছু কারণ বলা যেতে পারে, যে আমাদের বস্তু জগতের সাথে আমরা এত বেশি জড়ায় আছি যে ওইদিকে যাওয়া কঠিন অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকের জন্য। কিছু কম বয়সী ছেলে মেয়েদের তাড়াতাড়ি করা যায়, পরিবর্তনটা আনা সম্ভব। বয়স কম হয় কারণ তাদের হচ্ছে কি, তারা পৃথিবীর মায়াজালের মধ্যে খুব একটা জড়ায় যায়নি, এই জন্য কম বয়সীদের সুবিধা আছে এদিকে। ফলে হচ্ছে অনেক ক্ষেত্রে কম বয়সী ছেলে মেয়েরা এইসব সংস্থায়, এইসব এইসব ইয়েতে, বিশেষত যাদের ছেলে মেয়েরা এগুলোর সাথে সংযুক্ত হয়, যারা এগুলোতেই সংযুক্ত ছিল, তাদের ছেলে মেয়েরাও যদি সংযুক্ত হয়, তারা খুব তাড়াতাড়ি অগ্রগতি করতে, যেমন উদাহরণ। তো এই হচ্ছে উম যে জিনিসটা ওই নিঃশ্বাসের মধ্যে উল্লেখ আছে, ওই নিঃশ্বাস এক্সারসাইজ যেটা কেশ করতেছিল, যে
লিম্ফ নোড ক্লিয়ার। যদি আমরা নিঃশ্বাস নিচ্ছি একটা অংশ, সেটা একটু ছোট, নিঃশ্বাস যেটা বেরোয় আসতেছে সেই অংশটা বড়। তো নিঃশ্বাস ছাড়াটা হচ্ছে আমাদের এনার্জি পর্যায়ে অথবা আমাদের লিম্ফের সাথে সংযুক্ত। সুতরাং যাদের নিঃশ্বাস ছাড়াটা দীর্ঘ, তাদের স্বাস্থ্য সাধারণত ভালো, অনেক ভালো থাকে, কারণ আত্মার পর্যায়ের সাথে তারা বেশি সংযুক্ত। আর যারা সমান সমান, তারা মোটামুটি ভালোই ব্যালেন্স আছে। কিন্তু যাদের নিঃশ্বাস গ্রহণটা বেশি বড়, তাদের শরীরে প্রবলেম আছে। তো আমাদের একভাবে আমরা এই নিঃশ্বাসের দৈর্ঘ্য গ্রহণ এবং বের করার যে দৈর্ঘ্যটা যদি এবং পরিবর্তন করি, তাহলে আমাদের স্বাস্থ্য অনেক বা শরীর অনেক ভালো হবে। কারণ এটা আমরা আত্মার পর্যায় থেকেই ভালো হচ্ছে। এই একটা জিনিস আমরা কিছুটা সচেতন হতে পারি। প্রয়োগ করা পরের পর্যায়ে, কিন্তু প্রয়োগও করা যায়, কিন্তু সচেতনতা আনা অনেক কিছু পরিবর্তন করা। তো আত্মার পর্যায়ে থেকেই হয়, আর শারীরিক পর্যায়ে তো গোলযোগ বাধা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো যখন এই পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা হচ্ছে আমাদের সচেতনতাটা বেশি দরকার। আমরা এখন কোন দিকে যাব, কি কাজ করব। নিঃশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক কিছু করা যায় আমাদের। এমনকি আমাদের যেমন হচ্ছে, আমি বলছি যে আমি যখন নিয়ত করি ইয়ের জন্য, কি বলে, এনার্জি গ্রহণের জন্য, খাওয়ার এনার্জি গ্রহণের জন্য, তখন হচ্ছে আমার নিঃশ্বাস বদলায়, মানে আপনিতেই বদলায়। এই জিনিসটা আমি সচেতনতায় আসার আগেই জানি যে এটা হচ্ছে। তো এরকম এরকম জিনিস আমরা করতে পারি। তো এখন এগুলো করার জন্য সচেতনতা দরকার এবং প্রয়োগ করা। আমরা যদি সচেতন হয়ে প্রয়োগ করি, অগ্রগতি খুব তাড়াতাড়ি সম্ভব। কারণ আত্মার পর্যায়ে তো আমাদের, আমরা দেখি যে কি কি হয় আমাদের। শরীর ভালো হয় না কারণ তারা যারা বস্তু জগতের সাথে সংযুক্ত, তারা বাধা দেয় শরীর ভালো করার জন্য। এই জন্য শরীর ভালো হতে সময়, আত্মা তো শরীর ভালো করতে কোনো সময় দরকার নেই। কিন্তু আমাদের বাধাটা আসে শরীরের পর্যায়ে, আমরা একটু ড্রামা চাই, সুতরাং বাধা দেয় শরীরটা। আমরা যদিও বলি যে আমরা ভালো হইতে চাই, এক পর্যায়ে আছে, কিন্তু আমরা হচ্ছে লোকজনকে দেখায় ভালো হইতে চাই যে আমরা ভালো হচ্ছি, অথবা আমাদের কত কষ্ট করে ভালো হচ্ছে। এই জিনিস আছে আমাদের মধ্যে। এই ধরনের আমাদের শারীরিক পর্যায়টা আমাদের ভালো হওয়ার ইয়েটাকে ইয়ে করে রাখে। বিভিন্ন ভাবে আমরা ইমোশনালি অন্যদেরকে দেখানো, বিভিন্ন ভাবে দেখানো, মানে কি লোক দেখানোর জিনিস যে কত বেশি আমাদের কার্যক্রমের মধ্যে, হিসাব বলা যায় না। কারণ এটা অনেক সময় এটা যারা একটু বুঝতে শিখছে, তাদের সাথে অনেক, তাদের কাছে একটু মজার মজার মনে হয়, অদ্ভুত। একভাবে আমি কিছু কিছু এইসব জিনিস ছোটবেলা থেকেই সচেতন, কিন্তু তখন তো আর অত বুঝতাম না, কিভাবে বলতে হয় জানতাম না। কিন্তু এখন কিভাবে এগুলো হচ্ছে, তো এই জিনিস করা, এগুলো করা সম্ভব। তো এখন এই যে হাই তোলার ব্যাপারে, তা হাই তোলা আমাদের আমরা হচ্ছে অনেক সময় হাই তোলার ইয়ে হয় না, আমি আরেকটু বসে গল্প করি, তারপরে তারপর ঘন ঘন হাই তোলা হয়। তো এই হাই তোলার ব্যাপারে তো ইয়ে আতা না, এখন আর কথা বলা, গল্প করা যাবে না, এখন হচ্ছে অন্য পার্টিতে যেতে হবে। আর এখন বস্তু জগতের গল্প টল্প বাদ, এখন হচ্ছে কি বলে, আত্মার জগতের গল্পের সময় হয়েছে। তো এই হচ্ছে হাই তোলার একটা মজার ব্যাপার, এবং এটা আমরা হচ্ছে আমরা সকলেই এই ব্যাপারে সচেতন যে হাই তোলা যে, এবং এটা ঘুমের সময় আসছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা যে এটা যে আত্মা খবর পাঠাইতেছে,
যে না এখন আর ইয়ে সময় শেষ, এখন ঘুমানোর সময় আসছে। এখন ঘুমানোর সময় তো না, আত্মার ভ্রমণের সময় আসছে। কারণ শরীরটা হচ্ছে দরজায় পাহারাদারের মতো। যদি কোনো বস্তু জগতে কোনো ঘটনা ওঠে, ঘুম থেকে উঠতে হবে, তখন ওই আর কি শরীর বলে না এই আত্মা ফেরত আসো, ঘুমের থেকে উঠতে হবে। তো পাহারাদার কেস তো বলছেন যে ইয়ের মতো, পাহারাদার কুকুরের মতো। যখনই বাইরে থেকে কেউ আসছে, তখনই ইয়ে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে, আত্মা বাড়ি ফেরত আসে। তারপরে হচ্ছে তারপরে দরজা খোলা হয়, মানে চোখ খোলা হয়, তারপরে বাকি বস্তু জগতের কাজকর্ম চলে। এই হচ্ছে হাই তোলার ব্যাপারটা। তো উম তো তবে আমরা এই হাই তোলার সাথে নিঃশ্বাসের যে একটা বড় সম্পর্ক আছে, এটা আমরা সকলেই অনুভব করতে পারি। এবং এই এখন আমরা যেহেতু জানি যে নিঃশ্বাসের প্রয়োগ সম্বন্ধে জানি, তা যারা হচ্ছে আমরা যারা যারা হাসি খুশি টাইপের যে ধরনের লোকজন আছে, তারা সাধারণত যখন হাসে তখন কিন্তু ইয়ে হয়, অনেক বেশি নিঃশ্বাস বেরোয় আসে। তো তাদের শরীর সাধারণত ভালো থাকে এই কারণে। হাসি খুশি লোকের শরীর, কারণ কি তারা হচ্ছে হাসি খুশির মাধ্যমে ইয়ে ক্লিন করতেছে। তখন শরীরের লিম্ফ নোড ক্লিন করতেছে এবং নিজেদের মন টনও ভালো রাখতেছে। অনেক পর্যায়ে এটা কাজ করে, কয়েক লেভেলে একবারে কাজ করে। এবং শুধু যে হাসতেছে তার যে ভালো লাগে তাই না, আশেপাশে যারা আছে তাদেরও ভালো লাগে। হাসি যেমন একটা জিনিস, যেটা আমরা হাসি ঠাট্টা যে করি, এর মধ্যে কিন্তু অনেক মজার জিনিস আছে। স্বাস্থ্য, যারা হচ্ছে গোমড়া টাইপের লোকজন, তাদের শরীর খারাপ হওয়ার প্রবণতা একটু বেশি, কারণ তারা হাসতে জানে না, মুখ গোমড়া করে বসে থাকে। তো তাদের স্বাভাবিকভাবেই তাদের শরীরের উপর এই প্রভাবটা পড়ে, এবং এটা লক্ষণীয় জিনিস। বিশেষত যাদের গোমড়া মুখ, তাদের অথবা বেশি গম্ভীর থাকে, তাদের শরীর খুব একটা ভালো। খুব সিম্পল জিনিস, আমরা এটা আমাদের নিজেদের আশেপাশের লোকজন দেখলেই বুঝতে পারি। গোমড়া মুখ, যারা বেশি রাগ করে ইত্যাদি, তাদের শরীর সাধারণত ভালো না। আবার অনেকে এদের মধ্যে আবার অহংকার করে, আমি একটু গম্ভীর প্রতি বেশি হাসি আমি পছন্দ করি। ভাবখানা যে সে খুব বেশি বুঝে, আসলে সে হচ্ছে মূর্খ। তার হচ্ছে ইয়ে সম্বন্ধে কোনো ধারণাই নাই, আধ্যাত্মিকতা সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই। এই জন্যই যারা একটু গম্ভীর প্রকৃতির, তারা কিন্তু ভাবখানা যারা বেশি জ্ঞানী গুণী জানে টানে, এরকম একটা ভাব আছে। এটা সাধারণত এদের মধ্যে লক্ষণীয়, কিন্তু আসলে কিন্তু উল্টাটা। এই একটা মজার জিনিস, যেটা খুবই লক্ষণীয়। আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা দেখবো এই জিনিসটা, এবং এই প্রবণতাটা খুবই মজার ব্যাপার। তো এগুলো, তার মানে আমি আমি মাঝে মাঝে ছোটখাটো উদাহরণ দেই এরকম। তখন আমি যদি আমি এগুলো অনেক অনেক জিনিস এগুলো আমি ব্যবহার করি এটার সাথে, তো আমি অনেক কিছু আমার খুব বুঝতে খুব সহজ হয়ে যায়। এই জন্য আমি আমার তেমন কিছু কঠিন লাগে না। লোকজন মনে করে যে আমরা কি বলে, মানুষের জীবন খুব আহ, কি বলে জটিল। আসলে না, আমরা যখন প্লাজমার দৃষ্টিকোণ থেকে দেখি, সবকিছু সহজ হয়ে আসে। এবং একইভাবে আমরা এখন যদি প্লাজমার দৃষ্টিকোণ থেকে আমাদের ব্রেনের স্ট্রাকচারটা যদি দেখি, ব্রেনের স্ট্রাকচার আমাদের দুইটা ব্রেনের দুই অংশ, বাঁ দিকে ডান দিকের অংশ। তার মাঝখানে হচ্ছে আমাদের আত্মার অবস্থান। আর আর একইভাবে আমরা যদি ইয়েটা দেখি, কি বলে আমাদের হার্টটা দেখি, হার্টের দুই পাশে হচ্ছে আমাদের ইয়ে কি বলে ফুসফুস। একই 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 স্ট্রাকচার, শুধু উল্টানো। এটা যে বাটিটা মাথার মাথার ক্ষেত্রে বাটিটা উল্টায় রাখা হয়েছে, আর শরীরের ক্ষেত্রে বাটিটা সোজা করে রাখা হয়েছে। দুই দুই পা হচ্ছে, দুই দুই লাং হচ্ছে পাটির তলাটা, আর মাঝখানে হচ্ছে হাড়টা। তো এই পাটির মধ্যে রাখা হয়েছে।
একইভাবে ব্রেনের মধ্যে সোলটা রাখা হয়েছে। তো হার্টটা সাইজে ইয়েতে কি বলে আমাদের আত্মার চেয়ে অনেক সাইজে বড়। আর ইয়েটা কি বলে হচ্ছে আমাদের যে ইয়ে আত্মাটা, সেটা তো আমাদের চোখের মনির সমান সাইজ, খুবই ছোট। তো কেশ বলতেছে যে ছোট মরিচের জাল বেশি, তার এনার্জি অনেক বেশি, সুতরাং এটা ছোট সাইজ। আর বেল পেপার, আমরা বেল পেপারের নাম শুনছি, হার্টটা ওরকম বেল পেপারের মতো বড়, কোনো ঝাল সল নাই, তেমন কোনো স্বাদও নাই। তো এটা হচ্ছে আমাদের কি বলে ফিজিক্যালিটির ব্যাপার, এবং এটা ফুসফুস দিয়ে ঢাকা, এবং ফুসফুসের মাধ্যমে এখানে এনার্জি ট্রান্সফার করা যায়, শারীরিক পর্যায়েও করা যায়, আবার লিম্ফ পর্যায়ে অথবা এনার্জি পর্যায়েও করা যায়। শারীরের পর্যায়ে হচ্ছে ব্লাডের মাধ্যমে হয়, আর লিম্ফের পর্যায়ে হচ্ছে এনার্জি লেভেলে হচ্ছে লিম্ফের মাধ্যমে। তো এটা হচ্ছে ফুসফুসে যে এনার্জি আমরা নিঃশ্বাসের সাথে সংগ্রহ করি, সেটা দুই ভাবে কাজ করে। তো এটা হচ্ছে এই বাটির মধ্যে দুই ভাবে কাজ করে, ব্রেনে তো অন্যভাবে কাজ করে, সেটা আমরা ব্রেনে তো ব্লাড লেভেলেও নয়, এটা হচ্ছে এর পরের লেভেলে। তো ব্রেন হচ্ছে অন্যরকম এক ধরনের স্ট্রাকচার, আর এটা হচ্ছে আর এক ধরনের স্ট্রাকচার। এগুলো নিয়ে আরো আরো মজার জিনিস বলা যায়, বিশেষত থাইরয়েডটা আমরা যদি মাঝখানে অ্যাড করি, থাইরয়েডটা ইয়ের চেয়ে কি আমাদের সোলের চেয়ে বড় থাইরয়েড গ্ল্যান্ডটা, কিন্তু আমাদের হার্টের চেয়ে ছোট। এইটা হচ্ছে আমাদের গলার ওখানে আছে, এটা হচ্ছে দুইটার মাঝামাঝি আছে। এটা আমি ওয়ান নেশন ওয়ান প্ল্যান্ট ওয়ান রেসে এটা সম্বন্ধে একটু বলবো। আজকে এই এই পর্যন্ত ওটা বলার পরে আমি বাংলা ক্লাসেও একটু বলবো এটা নিয়ে। এই এই হচ্ছে একটা হচ্ছে সোল লেভেলে, যেখানে হচ্ছে আমাদের আমাদের আত্মা আছে, আর তারপরে হচ্ছে থাইরয়েড হচ্ছে মাঝামাঝি পর্যায়ে, আর হার্ট হচ্ছে আমাদের শারীরিক পর্যায়ে। তো তো এই হচ্ছে এই আমাদের স্ট্রাকচার কিন্তু খুবই সিম্পল। এবং হাই তোলার ব্যাপারে একটা মজার জিনিস, আমরা কিন্তু যখন আমাদের শেষ হাই তুলি, তার মানে যখন আমাদের আত্মা হচ্ছে আমাদের ইয়ের থেকে বেরোয় যায়, আমাদের খাঁচার থেকে বেরোয় যায়, আমরা মারা যাই যখন, এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় লম্বা হাই তোলা হয়, এবং ওই সময় আর কি আমরা মারা যায় সাধারণত মানুষ। এটা হচ্ছে শেষ নিঃশ্বাস যেটাকে বলে। তো এটা শুধু মানুষের ক্ষেত্রেই না, এমনকি একটা তারার ক্ষেত্রে, যখন তারা সুপারনোভা হয়ে যায়, তারার ক্ষেত্রে ওই একইভাবে একটা বড় নিঃশ্বাস নেয়, তারা হচ্ছে যেটা সুপারনোভা একটা বাস্ট করে, আমরা বলি তারা সুপারনোভা। আমাদের ইয়েতে কি বলে অ্যাস্ট্রোনমিতে সুপারনোভা হয়ে যায়, বড় একটা দম বেড়ে আসে। এটা শুধু এটা হচ্ছে যেমন একটা তারার ক্ষেত্রে যত সত্যি, আমাদের ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করে। এমনকি গ্যালাক্সির ক্ষেত্রেও, একটা গ্যালাক্সিও কিন্তু শেষ নিঃশ্বাস আছে একইভাবে ত্যাগ করে। তার মানে কি তার শারীরিক ইয়ের থেকে আত্মাটা বেরোয় যায়, একই জিনিস, একই গঠন। তারার যেমন আত্মাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুপারনোভা হয়ে, আমাদের শরীরে ওরকম শেষ হাই তোলা। হাই তোলার একটা মজার জিনিস যে শেষ হাইটা হচ্ছে শুধু আত্মা হচ্ছে ভ্রমণে যাচ্ছে না, এটা আত্মা পুরাপুরি চলে যাচ্ছে, এবার আর বেড়াতে যাবে না, এবার মানে শেষ বিদায় আসছে, এই আর কি, শরীর থেকে বিদায় না। তো এই হাই তোলার মাধ্যমে এই জিনিসটা। আচ্ছা, আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে নাকি? আসলে তো রেকর্ড না, রেকর্ডিং তো হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে, পজ হয়ে আছে কেন? আমি তো রেকর্ডিং অন করলাম, পজ হয়ে গেছে কেন? আচ্ছা, যাই হোক, কিছু অংশ রেকর্ডিং হয় নাই আর কি, আমাদের ক্লাউডের ভার্সনটা। অবশ্য সামিন রেকর্ড করছে, ঠিক আছে, ওইটা তো ছাড়া হবে, সুতরাং অসুবিধা নেই। তো রেকর্ডিং বন্ধ ছিল, যাই হোক, রেকর্ডিং আমি অন করছি আজানের পরে, হয়তো হয় নাই, যাই হোক, লক্ষ্য করি নাই। তো এই আর কি ব্যাপার। তো সুপারনোভা যে স্ট্রাকচার তো তৈরি হয়, তো এটা ওই একই জিনিস। সুপারনোভা যেমন তারার শেষ নিঃশ্বাস হয়, তার মানে তখন আমাদের যেমন সৌরজগতের এক সময় শেষ হয়ে যাবে সৌরজগৎ, সেই সময় যখন আসবে তখন হচ্ছে ওই তারা, আমাদের তারা সূর্য, এরকম ভাবে সুপারনোভা হয়ে যাবে।
তো আমাদের শরীর আর কি মানে শেষ হয়ে যাবে, আমাদের সোলার সিস্টেম আর থাকবে না আর কি শেষ নিঃশ্বাসের সময়। তার মানে কি আমাদের যদি আমাদের কি বলে তারা শেষ নিঃশ্বাস থাকলে আস্তে আস্তে গ্রহগুলো আর অল্পক্ষণের মধ্যেই গ্রহগুলো আর কাজ করবে না, কারণ আসল এনার্জি সোর্স আর নাই। তো একইভাবে পুরা সৌরজগতের সমাপ্তি। তো এই একটা আমাদের আমাদের শরীরের যেমন প্রত্যেকটা কোষেরও তো আত্মা আছে, কোষ তো আর কাজ করবে না যদি এনার্জি পায় ঠিক মতো আমাদের থেকে, আত্মার থেকে। তো এই পরিস্থিতি, একই রকম ঘটনা। তো যাই হোক, আমার মোটামুটি সবই যা বলার ইচ্ছা ছিল সবই বলা হয়েছে। দু একটা জিনিস আছে, আর দু একটা জিনিস আছে। তো কারো কোনো প্রশ্ন অথবা কারো কোনো কিছু বলার আছে নাকি? শোনা যাক। কেউ কিছু বলবে না? বলবে না? একটা মাইক্রোফোন মনে হয় খুলছে। আচ্ছা, বলো। কিডনির ইয়ে আমাদের ফুসফুসের ইয়ে শেপের সাথে আমাদের হচ্ছে ইয়ে ওই যে কি ব্রেনের শেপের মিল আছে। হ্যাঁ, সেটা তো বললাম। সেটা হচ্ছে গিয়ে উম, একটা হচ্ছে পাশে, ব্রেনটা হচ্ছে গিয়ে সাইডে রাখলে ফুসফুসের মতো হবে। ব্রেনটা ব্রেনটা ঘুরায় না, যদি উল্টা করে রাখলে, উল্টা করে। হার্টটা তো আমাদের হার্টটা তো মাঝখানে, দুই না, দুই ফুসফুস। ব্রেনটা তো হচ্ছে গিয়ে আড়াআড়ি, আর ইয়েটা তো আমাদের ফুসফুসটা তো সোজাসুজি, মানে লম্বা, তাই না? একটু জাস্ট বড়, হাড়টা একটু লম্বা টাইপের, সুতরাং ইয়েটাও ফুসফুসও লম্বা টাইপের, কিন্তু কিন্তু দুইটাই ঘিরে থাকে। আর আমাদের শারীরিক আত্মা তো আমাদের ইতে আমাদের হার্টের কাছে থাকে, তাই না? মোটামুটি যেটাকে আমরা বলি সোলার প্লেক্সাস। পুরাপুরি না তো। সোলার প্লেক্সাস যেটা আর কি আমাদের, সোলার প্লেক্সাস যেটাকে বলে আর কি ইংরেজিতে, এটা আমাদের নাভির উপরে একটা জায়গা, যেটা একটা আছে না, শরীরে একটা প্লেট মতো আছে, একটা পর্দা মতো আছে ওখানে। হ্যাঁ। ওখানে কারণ হ্যাঁ, তো সোলার প্লেক্সাস সাধারণত আমাদের সব শক্তি কিন্তু শারীরিক দিকে শক্তি ওখান থেকেই আসে। এবং সাধারণত যাদের এই জায়গা উইক তাদের শক্তি কম। ওখানে একটা সোলার পাতলা প্লেক্সাস, পর্দা আছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এটা ইয়োগাতে অনেক করে, ওইটার উপর ফোকাস করার বিভিন্ন জিনিস আছে ইয়োগার মধ্যে। তো সোলার প্লেক্সাস গুরুত্বপূর্ণ জায়গা। এটাই আমাদের সেন্টার, মানে কি হার্টের একটু নিচে আর কি। জায়গাটা তো হার্টের অল্প একটু নিচে, খুব বেশি না, অল্প একটু। তো ওখান থেকেই তো আমাদের সেন্টার, বডির সেন্টার বলা যায়। এবং সোলার প্লেক্সাস এই কারণেই নাম কি সূর্যের, সোলার তো সূর্য, তো সূর্যের ব্যাপার। তো তখন তো ওখান থেকেই আমাদের সব শক্তি আসে। লোকজনকে বললে তো বিশ্বাস করে না, মানুষের শক্তি কোত্থেকে আসে। ওখান থেকে আসে। আমাদের ওখানে তো কোনো এক মেরুদণ্ড ছাড়া কোনো শক্তি, ওইটাকে ঠিক রাখা কোনো কিছু নাই তো ওখানে। শুধু আমাদের বাকি সব তো ওখান থেকে স্ট্রেংথ আসে। এবং বেশিরভাগ লোক বয়স হলে পরে পড়ে যায়, কারণ কারণ ওই জায়গার শক্তি কমে যায়। তারা ভারসাম্য রাখতে পারে না, শরীরের ব্যালেন্স রাখতে পারে না। তো যারা ওই জায়গার শক্তি বজায় রাখে, তারা তাদের ওই ব্যালেন্স ঠিক থাকে, ফলে পড়ারও কোনো সম্ভাবনা। লোকজন যে পড়ে যায়, তাদের ওখানে কোনো শক্তি নাই। এই কারণে ওখানে শক্তি নাই। এবং এই শক্তি ঠিক না, ওখানে ওইটাকে যে ব্যবহার করা যায়, ওটার সেন্স শক্তি ছাড়া ওটার একটা ব্যালেন্সিং করার, ওটারও একটা এনার্জি ফিল আছে, এনার্জি ফিল ঠিক নেই। সাধারণত মোটা লোকদের এই অসুবিধাটা হয়। সব মোটা না, মোটারাও যদি শক্তিশালী হয় অথবা ওই জায়গার ক্ষমতা বাড়ায়, তারাও ভালো থাকতে পারে। কিন্তু কথা সাধারণত মোটা লোকরা করতে পারে না, কারণ ওদের ব্যালেন্স শিফট হয়ে যায়, সামনের দিকে চলে আসে। তো এই আর কি। তো এটা এটা ওই জায়গার থেকেই সবই অনেক, মানে আমাদের
ভারসাম্য, আমাদের ব্যালেন্স ওখান থেকে আসে, মাঝখান থেকে, আমাদের শরীরের মাঝখানে এক জায়গায়। সোল অফ ফিজিক্যালিটি ওই সব জায়গায়, মানে কি সোল অফ ফিজিক্যালিটি কি জিনিস? সোল অফ ফিজিক্যালিটি হচ্ছে আমাদের সব ফিজিক্যালির বিভিন্ন যে অঙ্গ আছে, কিডনি, ফুসফুস, এটার একটা সেন্টার, সেন্টার হচ্ছে ওইটা। তো এটা হচ্ছে সব এনার্জির সেন্টার ওখানে। মানে ওইটা একজনে সবকিছুর সবকিছুর কার্য মানে সবকিছুর কাজ ওটা ইয়ে করে, নিয়ন্ত্রণ করে। আমরা যদি করি, আমরা যদি অন্যান্য এনার্জি ফিল, একটা পানির মধ্যে যদি আমরা হাত মারি, ঘোরাই কোনো কিছু, বিভিন্ন জিনিস আমাদের ঘোরাফেরা করতেছে শরীরের মধ্যে, ব্লাড সার্কুলেশন, লিম্ফ সার্কুলেশন, এই যে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, একটা আমরা যদি পানির মধ্যে হাত ঘুরাই কোনো কিছু, মাঝখানে একটা ভর্টেক্স তৈরি হয় না? ভর্টেক্সের সেন্টারটা খুব স্ট্রং, ঘূর্ণিঝড়ের মতো। তো আমাদের সোলার প্লেক্সাস হচ্ছে একই জিনিস। ওইটাই হচ্ছে সোল অফ ফিজিক্যালিটির ইকুইভ্যালেন্ট বলা যেতে পারে। এই আর কি। সোল অফ ফিজিক্যালিটি আবার সোল কন্ট্রোল করে ইয়ের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে। ফুসফুসের মাধ্যমে সোল কন্ট্রোল করে না। ফুসফুসের আমরা আমাদের এনার্জি ফ্লো যেটা হয়, আমরা যখন নিঃশ্বাস নেই, মুখ দিয়ে নেই, নাক দিয়ে নেই, কে সেগুলো নিয়ে আরো আরো কথাবার্তা বলে। তা এই নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার সাথে রিঅ্যাক্টর সিস্টেম কিভাবে কাজ করে, এটা অনেক মিল আছে। আমি এক সময় বুঝাবো, আগে কেস একটু বলে নিক, তারপরে। রিঅ্যাক্টর সিস্টেমও কিন্তু একইভাবে কাজ করে। আমরা রিঅ্যাক্টর সিস্টেমের কথা, আমি প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে এগুলো নিয়ে একটু কথা বলবো নেক্সট টাইম। আগে আমি ইয়েতে ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে বলে নিই, একটা শুরু করতে হবে কোন একটা, তো ওখানে বলবো। তারপরে হচ্ছে আমি ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে বলার পরে প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে কিছু বলা হবে এটা নিয়ে, কিভাবে আমাদের শরীর হচ্ছে একটা রিঅ্যাক্টর, আমাদের সোল অফ ফিজিক্যালিটি সাথে সোল অফ ম্যান এর সাথে রিঅ্যাক্টর সিস্টেমের কি মিল, কিভাবে একটা অপর সাথে সংযুক্ত। একই স্ট্রাকচার, একই রকম স্ট্রাকচার, এই জিনিস আমরা এখনো বুঝতেছি না, বুঝি না। আস্তে আস্তে এমনকি যে স্পেসশিপের কনস্ট্রাকশন হয়, করা যায়, আমাদের স্পেসশিপের মাঝখানে একটা রিঅ্যাক্টর, বাইরে হচ্ছে স্পেসশিপের স্কিন, ওইটা হচ্ছে ফিজিক্যালিটি। মাঝখানে কি? মাঝখানে স্পেসশিপে লোকজন, জিনিসপত্র, ইত্যাদি ইত্যাদি, ওইটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি একভাবে বলা। তো স্পেসশিপ, আমাদের বডি, তারপরে সোলার সিস্টেম, গ্যালাক্সি, সবই একই ডিজাইন। তো এটা পরে ক্লিয়ার হবে, আমি যখন বুঝাই, আগে একটু বুঝাইনি, আস্তে আস্তে আমরা ওইদিকে যাব। তো আ- ঠিক আছে, এইটা বইতে তো মোটামুটি ক্লিয়ার। আর আ- কিছু বলার আছে? আর একটুখানি, সেটা হচ্ছে যে আমরা যখন নিঃশ্বাস নেই এবং নিঃশ্বাসটা আমার হচ্ছে গিয়ে বের করে দেই নাক দিয়ে কিংবা মুখ দিয়ে, তখন মিস্টার কেজ বললো আমরা আমাদের লিম্ফ হচ্ছে গিয়ে অতিরিক্ত যে এনার্জিটা যেটা আমাদের শরীরের দরকার নাই সেটা আমরা বের করে দিই। আর আমরা যদি নাক আর মুখ বন্ধ করে যদি নিঃশ্বাস নেই, তাহলে তো পুরা এনার্জিটা আমাদের শরীরের মধ্যে যে প্রবেশ করবে না। কারণ সোল নিজেও এনার্জি সোর্স। তখন নাক এবং মুখ দিয়ে আমরা যে নিঃশ্বাস নেই, এইটা হচ্ছে এটা হচ্ছে ট্রিগারিং মেকানিজম হিসেবে কাজ করে। আমরা এক্সট্রা এনার্জি নিচ্ছি তা ঠিক না, সোলের না, মধ্যেই তো সব এনার্জি না, আছে। সোলের যে এনার্জিটা লাগে না সেটা বের করে দেয়। সোলের, এটা সোলের লেভেলে, সোল হচ্ছে, মানুষের সোল হচ্ছে একটা সূর্যের মতো, এটার মধ্যে এটা সব রকম এনার্জি আছে। আমাদের বাইরের কোনো এনার্জি লাগে না আসলে, সোলের মধ্যেই সব এনার্জি আছে। আমরা এনার্জিটাকে কিভাবে রিলিজ করব, অথবা এনার্জি ভিতরে, সবচেয়ে আমি আমি এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যে আমরা যখন স্টার ট্রেক অথবা সায়েন্স ফিকশন সিনেমা দেখি, ওই লেজার বিম মারে না, তো এটা তো
স্পেসশিপের এনার্জি সোর্স থেকেই তো লেজার বিম তৈরি করা হচ্ছে। লেজার বিম রিলিজ করবা কিভাবে? রিলিজ করার জন্য একটা মেকানিজম দরকার। একভাবে নিঃশ্বাস নেওয়ার ছাড়াটা হচ্ছে ওই মেকানিজম। কিভাবে আমরা রিলিজ করি? নিঃশ্বাসের মাধ্যমে আমরা রিলিজ করি এনার্জি কনসেন্ট্রেটেড ওয়েতে। তা একইভাবে এনার্জি কনসেন্ট্রেটেড ওয়েতে আনাও যায় ভেতরে। তো এটা যে নিঃশ্বাস নাও, তখন এর মাধ্যমে কোন একটা মেকানিজম ট্রিগার করা হয়। তো এটা হচ্ছে ট্রিগারিং মেকানিজম, কিন্তু কিভাবে ট্রিগার হিসেবে কাজ করে এটা এখনো লোকজন বুঝে না। এই জন্য নিঃশ্বাসের মাধ্যমে আমরা কি করি, ওই ট্রিগারটা অন অফ করি। কোন ট্রিগারে কত প্রেসার দিতে হবে, তার ফলে কি রকম এনার্জি রিলিজ হবে, এটাই হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে। তো এটা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে আমরা সোল অফ ম্যানে ট্রিগার করতে পারি, সোল অফ ফিজিক্যালিটিতেও ট্রিগার করতে পারি। এইটুকু আপাতত এইটুকুই থাক, পরে আমরা বেশ গভীরে। কেশ এখন এগুলো সম্বন্ধে খুব একটা বলে নাই, আমি একটু বললাম যেহেতু আমি জানি কিভাবে কাজ করে এগুলো। এগুলো তো ইমোশনের সাথে সম্পর্কযুক্ত। আমরা মাঝে মাঝে গভীর নিঃশ্বাস ইমোশনের নেই। সাথে সবকিছুই সম্পর্ক। গভীর নিঃশ্বাস নেই না, যখন আমাদের ইমোশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় বদল হয়, তখন আমরা একটা গভীর নিঃশ্বাস নেই। নিঃশ্বাস নেওয়ার চেয়ে রিলিজটাই বেশি গুরুত্বপূর্ণ, সেটা এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমাদের নিঃশ্বাস নেওয়াটাও অনেক রকম হতে পারে। কোন এনার্জি লেভেলে আমরা নিঃশ্বাস নেওয়া মানে একভাবে নেই, আমরা অনেকভাবেই নিতে পারি। নাক দিয়েই নিলাম, কিন্তু অনেকভাবে নিতে। এর স্পিড, তারপরে নাকের কোন অংশ দিয়ে যাচ্ছে, এগুলো সবই গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে আমাদের এগুলো ক্লিয়ার হবে। এখন এই মুহূর্তে এখন আমরা এগুলো বুঝি না কিভাবে রিয়াক্টর ট্রিগার করা হচ্ছে। আমাদের রিয়াক্টর মানে কি, আমাদের সোলকে কিভাবে ট্রিগার করা যায়, সোলের সাথে ইন্টারাকশন কিভাবে আমরা করতে পারি। সোলের মধ্যে তো এনার্জি আছে, কিন্তু এনার্জি রিলিজ আমরা কিভাবে করব, এনার্জি ওখান থেকে ব্যবহার করব কোন এক জায়গায়। সোলের থেকে তো এনার্জিটা নিতে হবে কোন একভাবে। তো ইমোশনের মাধ্যমে করা হয়, তো নিঃশ্বাসও ইমোশনের মধ্যে দিয়ে ট্রিগার করতে পারে। আস্তে আস্তে বোঝা যাবে। আস্তে আস্তে বোঝা যায়, জিনিস খুব একটা কঠিন কিছু না। আমি কিছু বেসিক জিনিস আমি প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে এক্সপ্লেন করছি বেলুনের মাধ্যমে। এইবার আর একটু বলবো, যেহেতু আমরা একটু একটু শিখতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা বলছি, যে কেস যেটা আমার বলার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে কেস বলছে যে আমাদের আত্মা এবং আমরা সাইকোসোম্যাটিক বলি, আমাদের শরীরের সাথে আমাদের সাইকোলজির একটা সম্পর্ক আছে, অথবা সোলের সাথে আমাদের শরীরের সাথে আমাদের সোল অফ ফিজিক্যালিটির সংযোগ, সেটাকে আমরা সাইকোসোম্যাটিক বলি। তো কেস বলতেছে এটা হচ্ছে এক অংশ। আর একটা 3 নম্বর অংশ হচ্ছে সোল সাইকোসোম্যাটিক। এই তিনটা একসাথে করলে তিনটা সাপ, একটা আরেকটাকে ফলো করে, একটা আরেকটা, তিনটার সাথে সংযোগ আছে, একটা আরেকটাকে অনুসরণ করে। এবং তিনটা যখন ব্যালেন্সে থাকে তখন শরীর ভালো থাকে, সাধারণত ভালো থাকে। তবে যখন আত্মার সাথে আমাদের সাইকোলজি অথবা সোল অফ ফিজিক্যালিটির মেলে না, তখন একরকমের ক্যান্সার হয়। আবার ফিজিক্যালিটির সাথে যখন আমাদের সোল অফ ফিজিক্যালিটি মেলে না, মানে আর এক রকম ক্যান্সার। আর সবগুলো মিললেও এভলিউশনারি ক্যান্সার। সেটা এভলিউশনারি ক্যান্সার, যদিও ক্যান্সার বলছে, ক্যান্সার মানে কি আমাদের 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 সোল এবং ফিজিক্যালিটি দুইটারই সমৃদ্ধি অথবা পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের জন্য নতুন কিছু এনার্জি দরকার। সেটা কেশ বলছে ক্যান্সার, কিন্তু অনেক ক্ষেত্রে ভালো ভালোর জন্য। এভলিউশনারি পরিবর্তন, বড় কিছু চেঞ্জ করতে হলে তখন আমাদের এই ধরনের আছে, এই ধরনের ব্যাপার আসে। এবং এটা শুধু আমাদের শুধু একজনের না, এটা সম্মিলিত সোসাইটিতেও কাজ করতে সম্মিলিত ভাবে একটা সোসাইটিতে কাজ করে। পৃথিবীর লোকজন অথবা আমাদের পৃথিবীর এক দেশের লোকজন, এরকম একই এলাকার লোকজন এই ধরনের এনার্জেটিক ক্যান্সার বলা যেতে পারে। খারাপ কিছু না, কিন্তু এটা মানে পরিবর্তন, একটা বড় পরিবর্তন আনার জন্য অনেক একটা এনার্জি সেন্টার তৈরি করা লাগে। তখন এনার্জি যাতে
অনেক এনার্জি একবারে দেওয়া যায় একটা বড় পরিবর্তন আনার জন্য। একভাবে আমাদের পৃথিবীর এই সময় এখন যে পরিবর্তন হচ্ছে অনেকটা একই রকম। তো এই আর কি। তো এই হচ্ছে এই কয়টা জিনিস আর তো মোটামুটি সবই কভার করা হয়েছে আজকে যা যা কেস বলছিল। তো তা মোটামুটি আর আর তেমন কিছু বাকি রইল কি? আজকে আমাদের লোক কথা বলার লোকজন নাই, সুতরাং আমাদের অনুষ্ঠান একটু ছোটই হবে। প্রায় মোটামুটি 1 ঘন্টাও হয় নাই, তো খারাপ না, অসুবিধা নাই। আমরা আজকে ছোট করলাম, কিন্তু কারো কোনো প্রশ্ন আছে নাকি? যে কোনো ব্যাপারেই করতে হয়, আজকের ব্যাপারে হতে পারে এমন কোনো কথা নেই, অন্য ব্যাপারেও হতে পারে, কিন্তু কারো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি, আর না থাকলে কেশ কয়েনটা একটু ভালো মতো বলো। ক্যাশ কয়েন সম্বন্ধে কি কি ক্যাশ কয়েন? ও ক্যাশ কয়েন তো দেওয়া হবে প্রথম 10 বছর, প্রতি বছর 10টা করে এক্সট্রা ক্যাশ কয়েন দেওয়া হবে, যাতে বাচ্চার বাচ্চার বিভিন্ন প্রয়োজনীয়তা ঠিক করা যায়। এগুলো প্রথম দিকে বেশি লাগবে, আমরা এখন থেকে আর অল্প কিছুদিন গেলে আর এগুলো অত লাগবে না। তারপরে হচ্ছে থেকে 10 থেকে 20 বছর বয়সের মধ্যে 20টা করে ক্যাশ কয়েন দেওয়া হবে প্রতি বছর। তার মানে কি 100, 200। আর তারপরে 20 থেকে 30-এও এরকম একই ব্যাপার মনে হয়, অথবা 20 থেকে 25 পর্যন্ত এরকম কিছু একটা আছে, ওই 20-30টা কয়েন দেওয়া হবে। ওগুলো এত প্রয়োজন হবে না যদিও। এটা স্বাভাবিকভাবে প্রথম দিকে হয়তো আমরা আমাদের এখনকার পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতি যেতে কিছু বেশি দিতে হয়, তো পরে তো আমাদের খরচ আর লাগবে, তেমন কোনো খরচ থাকবে না কেশ পুরোপুরি। কয়েন তো কেশ কয়েন তো খালি কেশ ফাউন্ডেশনের জিনিসপত্র কেনা কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, প্রথম দিকে কেশ তবে কিছু তো পরিবর্তন করা যাবে, কি অল্প কিছু তো পরিবর্তন করা যাবে। আমরা গেম খেলে বেশি তো লাগে না, আর আমরা যদি কেস তো বলতেছে যে ঘর বানাইতে 1 পয়সা লাগে, তাহলে 1 কেশ কয়েনের 100 ভাগের 1 ভাগ লাগে, তাহলে ঘর বানাইতে অসুবিধা কি? এখনকার ঘরের চেয়ে অনেক ভালো ঘর বানাতে 1 পয়সা দিয়ে। তো এগুলো তো আমরা ফলে হচ্ছে খরচ তো নাই তেমন। কি লাগবে তোমার? তোমার যদি ঘর বাড়ি বানাইতে পারো 1 পয়সা দিয়ে, তাহলে আর কি লাগবে? তো ক্যাশ কয়েনের খুব একটা প্রয়োজনীয়তা আসলে কিন্তু নাই। আমরা এখন টাকা পয়সার ইয়েতে আসি, তো ওই জন্য আমাদের মনে হয় অনেক লাগবে, অনেক লাগবে, কিন্তু লাগবে না আসলে। এই আমাদের খাওয়ার খরচ নেই পরিস্থিতি না আসলে তো বোঝা যাচ্ছে না অত ভালো মতো। খাওয়ার খরচ হিসাব করলেই তো বোঝা যায়, খাওয়ার খরচ নাই, চিকিৎসার খরচ নাই, বাড়ির মহাঘর বানানোর খরচ নাই, তো খরচ কিসে আছে? দেখ, এগুলোই তো মেইন খরচ, আর তো কিছু নাই খরচ। আর যাতায়াতেরও ট্রান্সমিউটেশন টাইপের ব্যবস্থা করা হবে, অথবা ফ্লাইং কার, সেগুলো খুব একটা দাম খরচ না কিছু। সবগুলো মিলে তো আর খরচ বাকি থাকে কি? বাকি কিসের খরচ? বাকি কিসের খরচ? হ্যাঁ, এখন একটা সবগুলো একসাথে হবে না, একবারে একসাথে সব আসতেছে না, একটু এদিক ওদিক হবে, কিন্তু এরপরে আর কি বাকি থাকে? আর এডুকেশনেরও কোনো খরচ নাই এখন, অলরেডি ইউটিউবের মাধ্যমে এডুকেশনের তেমন কোনো খরচ নেই, তাহলে বাকি থাকে কি? আর কিছু বাকি আছে? সব চাহিদা তো মিটে গেল। শুধু আমাদের মতো লোকজন হয়তো কি বলে একটা শহর বানাবে, ইয়ে কি বলে আকাশে, এই এছাড়া তো আর খরচ নাই। আমি মজা করতেছি, যাই হোক বানানো যাবে, এটা আমার কিছু কঠিন না। গ্র্যাভিটি নিউট্রালাইজ করলে তো আর একটা শহর বানানো শিক্ষারও খরচ লাগবে না। থাকে কি? বাকি থাকে কিছু আছে, কিছু আছে আর। শিক্ষা, তাহলে কি স্কুল কলেজ উঠে বললাম তো যাবে? শিক্ষার কথা তো স্কুল বললামই, স্কুল স্কুল কলেজ উঠে যাবে। অলরেডি উঠে যাচ্ছে। এটা কেশ ফাউন্ডেশন আগেই উঠে যাচ্ছে, ইউটিউবের মাধ্যমে উঠে যাচ্ছে। এটা উঠা শুরু হয়ে গেছে।
উঠে হ্যাঁ, যাচ্ছে, এখন অলরেডি শুরু। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর যারা শিখাবে, ধরা যাক আমাদের যারা প্লাজমা লোকজন যারা শিখাইতে পারে, আমার কথাই বলি, আমি আমি আমার শিখাইতে কোনো কাউকে পয়সা দেওয়া লাগবে? কারণ আমার কাছ থেকে শেখার জন্য এই ক্লাসে আসতে কারো পয়সা লাগবে? এরকম এর চেয়েও বেশি হবে। এটা এটা তো আমরা এটা এই যে এই জিনিসটা পয়সা লাগে না, এইটাই হচ্ছে প্রথমে কেশ ফাউন্ডেশন এসে আমার কাছে আমার অদ্ভুত লাগছে যে এমন একটা লোক এতক্ষণ ধরে শিখায় কিন্তু কোনো কিছু দাবি করে না। এই জিনিসটাই আমার কাছে অবাক লাগছে সবচেয়ে প্রথমে, যে কেন এরকম হচ্ছে, কেন মানুষ তো হ্যাঁ, যে আমাদের তো সূর্যের থেকে কিরণ আসে, তো কোনো কি, এটা তো ফ্রিলি আসে। উম, পুরা পৃথিবী চলতেছে সূর্যের এনার্জিতে। আমরা এখন তখন মাঝখানে কি বলে হচ্ছে মিডলম্যান, তেলের ব্যবসায়ীরা মাঝখানে পয়সা বানানোর ব্যবস্থা করছে। এটা তো পৃথিবীর দুরবস্থা, এরা তৈরি করছে দুরবস্থা, যারা হচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসা হচ্ছে আমাদের মাঝে মাঝে লোকজন বলে ব্যবসা শূন্য। ব্যবসা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আসলে। ফ্রি জিনিসকে ইয়ে দিয়ে, ফ্রি জিনিসকে পয়সা দিয়ে বানানো, দুর্লভ করে বানানো হয়েছে, ব্যবসা বানানো হয়েছে। তাই হ্যাঁ, তাই না? এনার্জি তো আসে ফ্রি, এনার্জি তো সব জায়গাতে ফ্রি আসে। তখন কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে কায়দা করে অন্য প্রাণীকে মারার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু আমরা তো এনার্জি আসলেও সংগ্রহ করতে পারি ছাড়াই। এই মধ্যস্থতা করার যে শিক্ষা যেটা দেওয়া হয়েছে পৃথিবীতে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এটা তো আদি যুগ থেকে হয়ে আসতেছে, কেউ তো শিখায়নি এটা মানুষের কি বলবো, মানুষের আদি এমনি। যুগটা কতদিনের, আদি যুগটা কতদিনের সেই হিসাব আমাদের নাই অফকোর্স, কারণ সেই হিসাব দেওয়া হয় না। যখন মানুষ গুহায় বাস করতো, যখন মানুষের কিছু ছিল না। মানুষ মানুষ ওইরকম পৃথিবীতে ওইভাবে মানুষ সিভিলাইজেশন হয় না। এই চাপাবাজি এখনো লোকজন বিশ্বাস করে মানুষ গুহায় বাস করতো। একসময় পৃথিবীতে টেকনোলজি ছিল, এই যে এখন এভিডেন্সও আছে যে 12,000 বছর আগেই ছিল, যেটা আমাদের এখনকার চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড। গুহায় বাস করছে এটা হচ্ছে বানানো কথা। যখন ডায়নোসর ছিল তখন মানুষও ছিল। অনেক কিছু উল্টা পাল্টা আছে। তো যাই হোক, সেটা সেটা বড় কথা না। পিরামিড কারা বানাইছে? 8,000 বছর, অ্যাটলিস্ট 8,000 বছর। তা 8,000 বছর যারা পিরামিড বানাইছে তারা নিশ্চয়ই গুহায় বাস করতো না। তারা আমাদের চেয়ে বেশি টেকনোলজি জানতো। পিরামিড হচ্ছে এক্সাম্পল যে মানুষ একসময় আমাদের এখনকার পর্যায়ে থেকে বেশি জানতো। সুতরাং গুহায় বাস করতো, এগুলো সব ইয়ে কি বলে, আমাদের বইয়ে কি বলে উল্টা পাল্টা কথা লেখা আছে তার মধ্যে। অনেক জায়গায় পিরামিডের মতো পাওয়া গেছে অনেক। হ্যাঁ, খালি শুধু অনেক হ্যাঁ, জায়গায় আছে। ইয়ে তো মেসোপটেমিয়া সভ্যতা আরো পুরানো। তুমি খবর নাও তো, উম, কত চারিদিক অনেক থেকে। কিছু আছে, এখন অনেক কিছু বেরোয়ছে। সুতরাং এই মেসোপটেমিয়া নিয়ে আমরা একটু এখনো পড়ে আছি, মেসোপটেমিয়ার আগে পরে অনেক কিছু আছে। ভেনেজুয়েলাতে সবচেয়ে বড় পিরামিড। হ্যাঁ, তখন ওই সময় মানুষ স্পেস ট্রাভেল করতো, স্পেস ভেহিকেল ছিল। আমাদের বিমানই তো আছে, আমাদের আমাদের কি বলে হিন্দু শাস্ত্রে বিমানের কথা বলা হয়, স্পেস ভেহিকেল। তো এটা মেসোপটেমিয়ার সাথে মেলে? মেসোপটেমিয়া সব স্টোন এজ বলে এইসব জায়গায় মাটির কলসি বানাইতো না, তারা স্পেসশিপ বানাই। হ্যাঁ, বিমানের নাম আমরা তো শুনছি সকলেই, বিমানও তো স্পেসশিপ। আমরা এখন স্পেসশিপ কে বাংলাদেশ বিমান বানাইছি। অবনতি হয়েছে, উন্নতি তো হয় নাই। বিমানা আমাদের প্লেনের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড। কি বলে বিমানার শাস্ত্রে, বিমানের একটা বইও আছে, ইন্টারনেটে ডাউনলোড করা যায়, বিমানা কিভাবে চালাইতে হয়, পাইলটস ম্যান পাওয়া যায়, যে কেউ যায় খুঁজে বের করতে পারে।
কিভাবে এটা চালাইতে হয়। বাংলা। তো যাই হোক, এখন কথা হচ্ছে ওইসব কি বলে মাটির কলসি বানাইতো, কি বলে গোবর দিয়ে চাষ করতো, এইগুলো বানানো কথা অনেক আছে পুরান দিনে। তারা স্টোনে যে কি বলে হাতুড়ি বানাইতো পাথর দিয়ে, না না না, স্পেসশিপ বানাইতো। The secret is in the brain and the spaceship is within the soul of the man. Could I read a few sentences from the last transcript, Mosvik? Sure. Will they understand English? And many of the people here, almost all of them will understand. Most Okay. of it, I'm a little bit less than others. Okay, I'm just here as a knowledge seeker, but I thought I'd share this. This is near the end of the teaching, about 54 minutes in the 649th Knowledge Seekers workshop. I hope you learned something today. And if you know how to use it, you become one step closer in controlling your transmutation. As now you understand what I've been telling you in the past, by changing the rhythm of your breathing, you can control your transmutation. Now you understand how, and now you understand the way to do it. If you breathe through your nose, you achieve transmutation in different dimension. If you breathe through your mouth, you achieve transmutation different. If you breathe in through your nose and exhale through the mouth, you achieve different plasma and field strength. If you breathe through your mouth and exhale through your nose, you achieve different position. And in the future, I teach you how you can change this, how you can balance for the position. And this is the important part here. This last sentence I'll read. Many masters in the East learned this, but they were so, what I call, selfish. They never taught the man. Thank you. Thank you for your information. Okay, that's great, Mark. আচ্ছা, তাহলে তো মার্কই, so Mark will, in a way, Mark's statement, মানে মার্কের কথার মাধ্যমে আমরা শেষ করতেছি. That's kind of like we're coming to an end. Thanks for the ending speech or ending statement, Mark. So ঠিক আছে, তো আজকে আমাদের অধিবেশনের আমরা শেষের দিকে চলে আসছি, আমরা এখন শেষ করব। তো সকলকে আমি আজকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে আমাদের 425তম বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা এখানেই সমাপ্তি। তো আগামী শনিবারে আবার দেখা হবে। তো ঠিক আছে, এখানেই শেষ। সমাপ্তি।